দর্শক আরএফএল সেট পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় বাংলা সংস্কৃতির অবস্থান এবং এটা কোন পর্যায়ে। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট ডক্টর সলিমুল্লাহ খান এবং সাংবাদিক, শিক্ষক ও কলম লেখক আফসান চৌধুরী। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। স্যার, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি একটু, পয়লা বৈশাখ সেলিব্রেশনটা আসলে শহুরে হয়ে গেছে। আমরা যা শুনেছি আগে যে গ্রামে মানে সেলিব্রেশনটা হতো, কিন্তু হয়তো একটা মেলা হতো বা বাসায় একটা ভালো খাওয়ার হতো, ইলিশ মাছ, পান্তা এই ধরনের কোনো কিছু ছিল না। আপনি কি বলবেন হিস্টোরিক্যালি কি এটা? পান্তা ইলিশের সঙ্গে বৈশাখের সংযোগ কিভাবে হলো, এইটা ইতিহাস ঘাটতে গিয়ে বেশ সংশয়ের সৃষ্টি হয়। তবে এটুকু বলি যে 1964-র 14ই এপ্রিল সর্বপ্রথম শহরভিত্তিক পয়লা বৈশাখ শুরু হলো, ঢাকা নগর ভিত্তিক। তারপরে স্বাধীনতার পরে রমনার বটমূলে ছায়ানটের যে ছায়ানটের প্রোগ্রাম হয়েছিল। হ্যাঁ, সেই তো ছায়ানটের প্রোগ্রামে ওই সময় দেখি যে পান্তা ইলিশের চলন হলো। তো পান্তা ইলিশের ব্যাপারটা প্রতীকী ব্যাপার, যে পান্তা ইলিশ আমার গ্রামীণ মানুষের নৈমিত্তিক খাবার। তবে নৈমিত্তিক বললে কঠিন হবে, ইলিশ মাছ তারা পায় না, পান্তার সঙ্গে পেঁয়াজ মরিচ পায়। তবে এটা বাঙালির রসনা যে ধরনের, তার সঙ্গে পান্তার ইলিশে মিল খায়ও না বটে। কিন্তু এই জন্যে আমি এটা অনেক দেখেছি, অনেকেই প্রশ্ন করেছি যে পান্তা ইলিশের সংযোগটা কিভাবে করছে। তো বলে যে এটা চলে এসছে। তাতে তো আমার সন্তুষ্ট হবার কথা না। ইলিশ মাছটা বাঙালির প্রতীক, পান্তা আমজনতার প্রতীক, দুটো মিলিয়েছে কেউ কোনো এক সময়, কিন্তু কে সেই ব্যক্তি বা কারা সেই ব্যক্তি সেটি কিন্তু আবিষ্কারের ব্যাপার আছে। এবং একটা ইলিশ মাছের দাম 16,000 টাকা উঠেছে, মাঝারি ধরনের ইলিশ মাছ। আর বৈশাখ মফস্বলে এবং গ্রামাঞ্চলেই বেশি উদযাপিত হতো, বিশেষ করে হালখাতা। আমার ছোটবেলার কথা মনে আছে যে বাবার হাত ধরে বগুড়া শহরে বড় বড় গদি যেগুলো আছে মেড়ো ব্যবসায়ীদের, সেখানে যেতাম। তো সেখানে গিয়ে আমার লোকটা ছিল মিষ্টি খাওয়া, নানান জাতের মিষ্টি পাওয়া যেত। আরেকটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করত, সেটা হচ্ছে গদির উপরে যে দেরাজটা আছে, তারপরে একটা লাল খাতা, টকটকে লাল খাতা, আমার খুব পছন্দ হতো। তো ওটার প্রতি কৌতূহল ছিল। তো আমার মনে হয় সম্ভবত চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়বার সময় প্রথম আমি বুঝতে পারলাম যে নতুন বছরের পয়লা দিনে এখানে ব্যবসায়ীরা হিসাব লিখতে শুরু করেন এবং ওই খাতায় সারা বছরের হিসেব থাকবে, সেই জন্যে হাল খাতা আর কি। তো এখন ঢাকা শহরে সেটা নেই, বা বাংলাদেশে বড় শহরে সেটা নেই। এখন উৎসবের আতিশয্য, বর্ণাঢ্যতা, উচ্ছ্বাস সব মিলিয়ে বৈশাখ বাঙালির একটা বড় রকমের উৎসবে পরিণত হয়েছে আমি মনে করি। ডক্টর সলিমুল্লাহ খান, আমরা যা দেখছি যে বৈশাখ কিন্তু ইকোনমিক্যালি আমাদের সিস্টেমে এটা সেকেন্ড চলে আসছে। আগেরটা 2 ঈদ ছিল, এখন কিন্তু রোজার ঈদের পরে কিন্তু বৈশাখের ইকোনমিক সিচুয়েশন চলে আসে। বাজারে যেসব ব্যবসা হয় ওরা বলছে যে এখন বিশেষ করে ড্রেসেস, ফ্যাশনস বা আমরা ঈদে এই সেলিব্রেশনসগুলিতে যেগুলি জিনিস করি, ওরা বলছে যে সেকেন্ড হচ্ছে পয়লা বৈশাখ। এইটা এত তাড়াতাড়ি কিভাবে হলো? আসলে কি খুব তাড়াতাড়ি, এইটা আসলে শুরু হয়েছে 1977-78-এর দিকে। বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা, যেটাকে ইংরেজিতে বেসিক বলে, তাদের উদ্যোগে কিন্তু এই মামলাটা শুরু হয়। মামলার উদ্দেশ্য হচ্ছে পণ্য, বিশেষ করে শহুরে ক্রেতাদের কাছে, যাকে গ্রাম দেশের আমরা বলি যেমন মৃৎপাত্র বা কাঁসার পাত্র এই জাতীয় জিনিসের বাজার, তারপরে আমাদের পোশাক আশাকের যে দেশীয় ডিজাইন, এগুলো পরিচয় করা। সোজা কথায় পণ্যের সঞ্চালন শহর এবং গ্রামের মধ্যে এখন যেটা বলে কন্টিনিউয়াম।
আমাদের এখন ঠিক গ্রামগুলি আর গ্রাম থাকছে না, বেশ শহর দ্বারা তারা আক্রান্ত হচ্ছে, এবং আমাদের শহরও কিন্তু ওই অর্থে নাগরিক নগর নয়। এই শহর যেমন ঈদের সময় এখনও অর্ধেক খালি হয়ে যায় Right. বড় শহর। তো এই উভয়ের মধ্যে কিন্তু তারপরে এটা স্বীকার করতে হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার এই 4 দশক 5 দশকে পড়েছি আমরা, এই সময় এখানে মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় আকারের বিকাশ হয়েছে। একটা ঘটনা হলে বোঝা যাবে, 1960 সনে চট্টগ্রাম শহরে যাকে বলে রেজিস্ট্রি করা গাড়ির সংখ্যা ছিল, প্রাইভেট কার ছিল 1000 মাত্র। আপনি দেখেন এখন দিনেও 1000-এর বেশি ওই পথ দিয়ে পাস করে দেশে। ঢাকা শহরের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি, ঢাকা শহরের জনসংখ্যা কবে কোটি ছাড়িয়ে গেছে, সরকারি হিসেবে যাই বলুক, আমরা বেসরকারিভাবে জানি এত বেশি। এই জন্যে গ্রাম এবং শহরের মধ্যে যে সংযোগের একটা উৎসব, এটার পিছনে পাকিস্তান আমলে আমাদের যে আমরা বলি অবদমিত জাতিসত্তা, রিপ্রেস ন্যাশনালিটি, সেটার একটা ভূমিকা ছিল, যেটা ছায়ানট নামের মধ্যে প্রকাশিত হয়েছে। সেই রবীন্দ্রনাথের শতবর্ষ উদযাপন 1961 সন, তারপর থেকেই যেটাকে আমরা বলি বাঙালির সংস্কৃতির প্রতীক, সেটা হয়েছে। কিন্তু বাংলাদেশ হবার পর দেখা যাচ্ছে এখানে একটা জাতীয় অর্থনীতি বিকশিত করা, ইংরেজিতে যাকে বলে আমাদের ডোমেস্টিক বা হোম ইকোনমি, সেটা হোম মার্কেট তৈরি করা, সেই ক্ষেত্রে এটা একটা ভূমিকা রেখেছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের পণ্য যেগুলি বিদেশে রপ্তানি হবে, তাতে মানে ক্রেতারা কোন ধরনের ডিজাইন পছন্দ করে, এটা উৎপাদকদের কাছে খবরটা যাবে কি করে। বৈশাখী মেলা একটা উৎসবের একটা অন্যতম আমি বলবো সূত্র, যেখান থেকে পণ্য সম্পর্কে খবর উভয় পক্ষে জানাজানি হয়। এখন আরেকটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর, দেশে আরেকটা সংকট দেখা দিয়েছে। আমাদের দেশ ছিল আগে গ্রামীণ সমাজ আমরা বলতাম, এটা ক্রমশ নাগরিক হচ্ছে, কিন্তু এক অর্থে বলতে গেলে এটা একটা মিথ যে বাংলাদেশের সভ্যতা একসময় সামন্তবাদী ছিল। কথাটা তখনও বড় বড় নগর ছিল, ব্যবসাটা নদী দিয়ে হতো, পণ্য আমদানি হতো। এখন আমরা অন্য ধরনের নগরে পড়েছি, যেটাকে আমরা বলি এখন বিশ্বজনীনতার যুগ এসেছে পণ্য আমদানি রপ্তানির। ফলে ঘটনা হচ্ছে এই নতুন যে ধনতন্ত্র হয়েছে, তাতে আপনি ইংরেজি বছর দিয়ে চালেন, এটা এখন নয়, ইংরেজ আমল থেকে হয়েছে। এখনও গ্লোবাল যে আমরা অর্থনীতির কথা বলি, সেটা তো আপনার ইংরেজি বছরে হয়, কিন্তু সেখানে লোকজন ফিনান্সিয়াল ইয়ার যেটা আমরা বলি, সেটা কিন্তু জুলাই টু জুন হিসাবের জন্য। এখন আগে পয়লা বৈশাখের একটা জাতিগত তাৎপর্য আমাদের আছে, আঞ্চলিক তাৎপর্য বলবো, শুধু বাংলাদেশে নয়, বৈশাখ কিন্তু সারা ভারতবর্ষেই উৎসব। সেইখানে নতুন ইস্ট এশিয়াতেও আছে। হ্যাঁ, আমাদের এটা চীনাদের চীনা নববর্ষ আছে, পারস্য নববর্ষ আছে, এমনকি রোমান সাম্রাজ্যের নববর্ষ মার্চ মাস থেকে শুরু হতো। এই জন্য মার্চ হচ্ছে 1 নম্বর মাস, এই জন্য আপনার সেপ্টেম্বর মাস হচ্ছে 7 নম্বর, অক্টোবর হচ্ছে 8 নম্বর, নভেম্বর হচ্ছে 9 নম্বর, ডিসেম্বর হচ্ছে 10 নম্বর মাস। জানুয়ারিতে পরে শুরু হয়েছে। যা হোক, আমার বক্তব্য হলো আমাদের নিজস্ব যে ক্যালেন্ডার, এটা ইতিহাসে আমাদের যখন নিজস্ব একটা রাষ্ট্র তৈরি হলো, এটা বড় ঘটনা। অর্থাৎ 1971 সনে যে রাষ্ট্র তৈরি হলো, এরপরে স্বাভাবিকভাবেই যেটাকে বলে জাতীয় আত্মপরিচয়, পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরার জন্য প্রত্যেকে নিজ নিজ অনুষ্ঠান, নিজ নিজ প্রতিষ্ঠান এবং নিজ নিজ ঐতিহ্য তৈরি করে। ঐতিহ্য জিনিসটা কিন্তু আবিষ্কার করারও ব্যাপার। আমরা পেছনের ইতিহাস কিন্তু সবসময় অতীত থেকে হয় না, ইতিহাস বর্তমান থেকে অতীতের দিকে প্রজেকশন করে। হিস্ট্রি ইজ নেভার দি পাস্ট, ইট ইজ দ্য পাস্ট ইন সো ফার অ্যাজ ইট ইজ রিমেম্বার্ড ফ্রম দি প্রেজেন্ট। সেই জন্য আমি বলবো এই ইনভেনশন অফ এ ট্রেডিশন, নতুন ঐতিহ্য আবিষ্কারের কিছু ভূমিকা আছে। শুধু সংক্ষেপে আমি এটাই বলি, ঢাকায় যে বইমেলা শুরু হলো, সেটা তো 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে হয়। এই মুক্তধারার চিত্তবাবু বাংলা একাডেমির সামনে কয়েকটা বইয়ের চাটাই বিছিয়ে যেটা শুরু করেছিলেন, সেটা এখন বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আসলে কি, মানুষের চাহিদা আছে, অনুষ্ঠান এবং সমাবেশ দরকার। এই আগামীকাল যে ঘটনা ঘটবে ঢাকায়, আপনি কোনো যেতে পারবেন না। 21শে ফেব্রুয়ারির সময়ও এই ধরনের ঘটনা ঘটে, এবং পুরো 1 মাস ধরে বাংলা একাডেমির বইমেলায় প্রায় ঢোকা যায় না। এইবার যে 90 দিনের যে যাকে বলা হয় লঙ্কা কাণ্ড ছিল এই দেশে, তখনও বইমেলায় বই কত কোটি টাকার বিক্রি হয়েছে শুনেছেন? 30 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ একটা ক্ষুদ্র বইমেলাতে যদি এত বই বিক্রি হয়, এটা এখনও কলকাতার বইমেলার মতো হয়নি বা ফ্রাঙ্কফুর্ট বইমেলাতে হয়নি। এইটাই হচ্ছে মানুষের সেই আমি বলবো চাহিদা, যে ক্ষুধা, যেটাকে আমরা সংস্কৃতির ক্ষুধা বলি। এটা বড় জাতি বড় হয়ে ওঠার সময়, এটাকে আমি খানিকটা তুলনা করব শিশুদের বয়সন্ধির সময়। আমাদের জাতিরও একটা বয়সন্ধি চলছে। মনে আছে আপনার পাকিস্তান বলে আমরা সবসময় পড়তাম, পাকিস্তান একটি শিশু রাষ্ট্র, ওই রাষ্ট্র কখনো বয়স্ক হয়নি, আমাদের কিছুটা বয়স্ক হচ্ছে। আফসান ভাই, তারপরে আমরা যে বাঙালিদের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের ইস্ট বেঙ্গলের মধ্যে একটা ক্যালেন্ডার বা পঞ্জিকা নিয়ে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। আমরা কিন্তু পয়লা বৈশাখ 14 তারিখ করি, আর ওরা কিন্তু পয়লা বৈশাখ 15 তারিখ করে, এবং ওদের ক্যালেন্ডারের সাথে কিন্তু আমাদের ক্যালেন্ডারের অনেকটা কিছুটা তফাৎ আছে। এই তফাৎটা কেন, বা আমরা কেন চেঞ্জ করলাম? অনেকগুলো কারণ থাকতে পারে, তবে 19 শতকের মাঝামাঝি এসে যখন সর্বভারতীয়ভাবে ইসলাম মুসলমানদের আন্দোলন
সবল হওয়া শুরু হয়, তখনই কিন্তু বৈশাখী মেলার এই বিভিন্ন প্রকাশটা শুরু হয়। মানুষ কে উদযাপন করবে, কে উদযাপন করবে না। আমি আজকে ক্লাসে এটা জিজ্ঞেস করছিলাম, তো তখন এটা খুব পরিষ্কার যে 20-30 বছর আগে হিন্দু জনগোষ্ঠী বলছে যে আমাদের এলাকাতে আমরাই করতাম, আজকে ওদের যেমন চড়ক পূজা হচ্ছে। পূর্ববঙ্গের হিন্দুরা কিন্তু আজকে পয়লা বৈশাখ করবে, কিন্তু পশ্চিমবঙ্গের এটা হবে না। পশ্চিমবঙ্গের ট্রেডিশনটা হচ্ছে উপনিবেশবাদী ট্রেডিশন। পশ্চিমবঙ্গের ট্রেডিশনটা পূর্ববঙ্গের কৃষি ট্রেডিশনের সঙ্গে কম জড়িত। এবং আপনি জানেন এটাকে আগে বলতো যে এটা তো আকবরের সময় হয়েছে, এবং আকবরের সময় সোলার আর লুনার ক্যালেন্ডারকে মিলিয়ে আকবরের লোক এইটা তৈরি করেছে, এবং এটাকে বলতো ফসলি সন, অর্থাৎ এর ফসল। তার মানে চৈত্র মাসের শেষে তারা ফসলটা আর চৈত্র মাসের শেষে সমস্ত খাজনা দেওয়া শেষ করতে হবে। তার মানে বৈশাখটা হচ্ছে যে খাজনা আর দিতে হবে না, এই আনন্দ। তো বর্তমানের যে প্রকাশ, এটার সঙ্গে সেই খাজনার আনন্দের কোনো সম্পর্ক নেই। আমরাও স্যার যেটা বলছিলেন, আমরাও 20 বছর আগে মিষ্টি খেয়েছি হালখাতার দিনে। 20 বছর না, তারও বেশি হবে। 20 বছর আগে তো আমার ডায়াবেটিস হয়ে গেছে। কিন্তু মূলত এটা সাংস্কৃতিক হয়ে গেছে। তা সেলিমুল্লাহ খান যে কথাটা বলছিল যে হ্যাঁ, ব্যবসার একটা বড় ভূমিকা আছে, কিন্তু প্রধান প্রকাশ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী যারা মোটামুটি মনে করছে, এবং এটা 10 বছর আগে তো এটা ওপেনলি বলা হতো যে একটা অনুষ্ঠান যেখানে ধর্মের কোনো প্রভাব নেই। আমার মতে যেটা মনে হয়, এই যে ধর্ম অস্বীকার করে রাজনীতি, ধর্ম অস্বীকার করে সংস্কৃতি যে চর্চা, এটা কিছুটা হলেও তাদের ধারার মধ্যে পড়ে। সাধারণ মানুষের কাছে ধর্মটা এত সংকটের কোনো বিষয় না যে আমি ধর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে এটা পালন করব কি পালন করব না। আমার গবেষণাতে যা আসে আমি তো এইটা দেখি। আমরা একটা দেখছি 2টা জায়গায়, সাল্লা আর দিরাই বলে 2টা জায়গায়, খুব দূরের 2টো জায়গাতে, ওখানে এই পূজাটা কি, এই অনুষ্ঠানগুলো কি করে হয় সেটা দেখছি। এবং তাতে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যেমন সংস্কৃতির বিষয় আছে, বাধা দেওয়ার কিন্তু নাই। এবং মানুষ উদযাপন যেটা করে, এটাকে কিন্তু যে আমি হিন্দু মুসলমান মুক্ত হয়ে একটা সেকুলার দিবস এরকম করে করছে না। তারা কিন্তু এটা মোটামুটি তাদের ফসলের সঙ্গে সম্পর্কিত, কিন্তু ফসলের তো টাইমও পাল্টে গেছে। অতএব এটা এখন প্রধানত সংস্কৃতির একটা বিষয় হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সংস্কৃতি। রবীন্দ্রনাথের সংস্কৃতি হচ্ছে মোটামুটি ইংরেজের দালালি থেকে যে সংস্কৃতিটা বের হয়ে এসেছে সেই সংস্কৃতি। সেটার সঙ্গে পূর্ববঙ্গের কৃষকের সংস্কৃতির পার্থক্য কিছুটা হলেও থাকবে, এটা এবং এখনও সেটা আছে। কৃষকের সংস্কৃতি নিয়ে আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। RFL থ্রেড পাইপ লেট এডিশনে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন STV রাতের আয়োজন RFL থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় বাংলাদেশ সংস্কৃতি অবস্থান এবং কোন পর্যায়ে। স্যার, আগে যেমন আমরা দেখতাম যে প্রকৃতির আচরণ দেখেই চাষি কিন্তু তার ফসলের সব ডিসিশনসগুলি, পদ্ধতিগুলি ঠিক করতো বা ডিসিশনসগুলি তখন নিত। চাষির সেই সময় কি জ্ঞান এখনের চাইতে বেশি ছিল, নাকি প্রকৃতি পাল্টে গেছে? আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটু প্রশ্ন করেছেন। চাষি শুধু নয়, মানুষ সামগ্রিকভাবেই মানুষের হাতে যখন যন্ত্র ছিল না, প্রযুক্তি ছিল না, তখন কিন্তু নিজের মেধা, বুদ্ধি, স্মৃতির উপরে বেশি নির্ভরশীলতা ছিল। যেমন আমি আমাকে দিয়ে বলি, আমরা ছোটবেলায় মুখে মুখে অঙ্ক করতে হতো ক্লাসে, মানসাঙ্ক বলা হতো আর কি, যে 5 আর 6 কত বা 5 6 পূরণ করলে কত ইত্যাদি মানসংখ্যার একটা ক্লাসই হতো। কিন্তু এখন ছাত্রছাত্রীরা চট করেই ক্যালকুলেটর বার করে বসবে, এবং মোবাইল ফোনে ক্যালকুলেটর আছে, যদি 12 পূরণ 10 ক্যালকুলেটর হিসাব করবে, অর্থাৎ এটা ব্যবহার করবে না। আচ্ছা, আর একটা লক্ষ্য করুন যে টেলিফোন নম্বর, আমরা তো মুঠোফোন হওয়ার
কারণে অজস্র মনে রাখে না। ফোন করতে হয় এবং ফোন পেতে হয়, তো নাম্বার সেভ করা থাকে এবং সেভ নাম্বার কখনো আমরা মুখস্থ করার চেষ্টা করি না। কিন্তু আমি যেটা চেষ্টা করি, আমি দেখেছি, যেহেতু আমি অযান্ত্রিক মানুষ, ছোটবেলা থেকেই চেষ্টা করেছি যে এই যে নম্বরগুলো যতটুকু পারা যায় মাথায় রাখা যায় কিনা। আমি দেখেছি সেটা হয়, সম্ভব, কিছুটা পারা যায়, সব পারা যায় না, চেষ্টা করলে অনেক নম্বর মুখস্থ হয়ে যায় আর কি। তো এখন প্রযুক্তি নির্ভরতা কিন্তু মানুষের নিজস্ব স্বকীয় মেধা মননকে অনেকটাই স্থগিত করে দেয়, প্রযুক্তির উপরে নির্ভর করে আর কি। তো যার ফলে এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীরই এই সমস্যা। এবং আর একটা ব্যাপার আছে, এটা একটু অন্যদিকে চলে যায় কথাটা আমার। আমি বিজ্ঞান সংক্রান্ত পত্রপত্রিকায় পড়েছি যে এই যে মোবাইল ফোন, মুঠোফোন বাংলা করেছে আর কি, বা হাত ফোন, অনেক রকম বাংলা করা হয়েছে, এটা যদি আমাদের তরুণ প্রজন্ম 18 থেকে 25 তরুণ প্রজন্ম বেশি ব্যবহার করে যখন তখন, যেটা আমরা দেখছি আমাদের ছাত্রছাত্রীদেরকে, তারপরে কানে লাগিয়ে গান শোনা এবং ব্লুটুথ ব্যবহার করা, এতে করে নাকি তারা বলছে বিজ্ঞানীরা যে 40 বছর পার হলেই এরা অ্যাকাউস্টিক নিউরোমায় আক্রান্ত হবে। অ্যাকাউস্টিক নিউরোমা হচ্ছে শ্রবণ এবং স্মৃতি প্রতিবন্ধী। আমি মাঝে মধ্যে ক্লাসে ছেলে মেয়েদেরকে এটা পরীক্ষা করি যে তোমরা তো মোবাইল বেশি ব্যবহার করো, বলো দেখি 2 ক্লাস আগে এই বিষয়ে আমি কি বলেছিলাম, বলতে পারে না। এটা একটু বেশি। তো এখন এই মোবাইল নির্ভরতা এবং অঙ্কের বুদ্ধি কমে গেছে এখন, ক্যালকুলেটর ভিত্তিক। তো সেই জন্যে আমাদের বৈশাখে এসে বৈশাখের কিছু প্রযুক্তির সংশ্লেষ আছে। এই যে ধরুন মঙ্গল শোভাযাত্রা যে বার করা হবে, সেই মঙ্গল শোভাযাত্রায় মুখোশ বা অনেক কিছু তৈরি, তার মধ্যে কিন্তু প্রযুক্তির ছোঁয়া আছে। তো প্রযুক্তি সব কিছুতে আমার জীবনকে গ্রাস করে ফেলছে, আমি অস্বীকার করছি না। তবে রেনে দেকার্তে বা মহাত্মা গান্ধী আধুনিক প্রযুক্তির বিরোধী ছিলেন, এই কারণে যে আধুনিক প্রযুক্তি মানুষের স্বকীয়তাকে হরণ করে নিচ্ছে, কিছুটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে কিন্তু স্বকীয়তাকে হরণ করছে। তো এখন আমাদের পয়লা বৈশাখে এসে আমাদের আবেগের উচ্ছ্বাস, আমাদের উৎসবের বর্ণাঢ্যতার মধ্যে প্রযুক্তি কতটুকু ঢুকে পড়েছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় আর কি। সলিমুল্লাহ খান স্যার, স্যার বলতেছিলেন যে এই শোভাযাত্রা বা আমাদের যেসব অনুষ্ঠানগুলি হয়, এইটাকে অনেকে আবার ধর্মের দিক থেকে বিচার করে অন্যরকম একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করেন আর কি। এটাকে আপনি কিভাবে দেখেন যখন ধর্মকে নিয়ে আনা হয় এই আমাদের ট্রেডিশনে? এখানে দুটো কথা, আপনি হিন্দু হন মুসলমান হন, আপনাকে বাংলাদেশের লোক হিসেবে বলবো আপনাকে ভাত খেতে হয়, কিন্তু পৃথিবীর এমন দেশ আছে যেখানে প্রধান খাদ্য ভাত নয়, সেখানে রুটি অথবা ভুট্টা অথবা আলু এরকম আছে, এগুলি প্রধান 4টা খাদ্য। চীনের লোকেরাও ভাত খায়, আমরাও ভাত খাই, তা কথায় কথায়, তাহলে আমরা কিন্তু চীনা হয়ে যাইনি। একটা জাতির পরিচয় কিভাবে হয় সেটা তার, এখানে যেহেতু আমরা একই সংস্কৃতিতে বাস করি, সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে এখানে কালচার। কালচারের পৃথিবীর সবচেয়ে আদি কালচার হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ মাঠের, এগ্রি মানে হচ্ছে মাঠ, কালচার মানে হচ্ছে চাষবাস করা। তো সেই জন্য আমরা এগ্রিকালচার, পিসি কালচার, হর্টিকালচার, কত কালচার বলি, সেরিকালচার। তা আমাদের প্রধান কালচার হচ্ছে কৃষি। আসলে বৈশাখ উদযাপন এটা কৃষির সাথে জড়িত, এখানে হিন্দু মুসলিম ভেদ নেই। ইসলামের ইতিহাস এই দেশে আপনি যদি বাড়িয়ে বলেন 1200 বছর বলতে পারেন, নাহলে 800 বছর বলতে পারেন মোহাম্মদ বখতিয়ার থেকে বললে। তো এখন ইসলাম নতুন নতুন জিনিস এনেছে দেশে, যেমন এদেশে বিল্ডিং বানাবার নতুন কৌশল এনেছে, আমাদের কথায় কথায় বললাম। কিন্তু ইসলামকেও এখানে কৃষি সভ্যতার সাথে খাপ খাইতে হয়েছে। এই দেশের বেশিরভাগ লোক কেন মুসলিম হয়েছে, এই প্রশ্নে অনেক পণ্ডিতের এখনকার ধারণা যে এইখানে তারা কৃষি সভ্যতার মধ্যে নেতৃত্ব দিয়েছে, সেই জন্যেই সুফিদের মাধ্যমে হোক, দরবেশদের মাধ্যমে হোক, পীরের মাধ্যমে হোক। কাজে এই বৈশাখ উদযাপন করার সাথে ইসলামের কোনো বিরোধ নেই। যেমন পারস্যে ইসলাম যখন এলো, পারস্য লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো,
কিন্তু তারা পারস্যের নওরোজ উৎসব বাদ দিল বাদ না। দেয়নি। এই কথা এবং তারা প্রথমেই তারাই দেখালো যে আরবি ভাষার বাইরেও ইসলাম থাকতে পারে, এটা হচ্ছে পারস্য ভাষা। যখন অটোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে রাজত্ব করেছে মুসলমানদের উপর, একটা সময় তারাই সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল, তারাও কিন্তু তাদের ভাষাকে বাদ দেয়নি। অর্থাৎ লক্ষ্য করার বিষয়, তারা অক্ষর গ্রহণ করেছে আরবি, কিন্তু তুর্কি ভাষাটা রেখেছে। এই জন্য বলো বাংলাতেও, তাহলে বোঝা যায় আল্লাহকে বাংলাতেও ডাকা যায়। এখন সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন যারা না বুঝে বলছেন যে এই পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে একটা ইসলাম বিরোধিতা আছে, কিন্তু আসলে এইটা তো ইসলাম বিরোধী নয়, এটা হচ্ছে তাদের জ্ঞানের প্রশ্ন। এর পিছনে একটা কারণ আমাদের বলতে হবে। আমরা যখন 1947 সনে দেশ ভাগ করে এটাকে পূর্ব বাংলা করলাম, তখন এটা আসলো পাকিস্তানের অধীনে। তখন পাকিস্তান চাচ্ছিল সারা পাকিস্তানের ঐক্যের জন্যে, তারা নিজেরা যদি বা খুব একটা ভালো মুসলমান নয়, তারা আমাদেরকে আর একটা বেটার মুসলমান করার জন্য চেষ্টা করলো। মামুন আইয়ুব খানের আত্মজীবনী পড়লেও দেখা যায় আমাদেরকে তারা ঠিক খাঁটি মুসলমান মনে করে না। এই জন্যেই পহেলা বৈশাখ উদযাপনটা হলো তাদের দিকে একটু ইসলাম বিরোধী। কিন্তু আমাদের দিক থেকে কথাটা বলি, পূর্ব বাংলার যদি স্বার্থ রক্ষা করতে হয় পাকিস্তানের মধ্যে, তাহলে একটাই পথ আছে, পূর্ব বাংলার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঐক্য খুবই প্রয়োজন। 1947 সনে এখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 30%-এর কাছাকাছি ছিল, সেই জন্য তাদেরকে একেবারে অবহেলা করা যাবে না। হিন্দু মুসলিম ঐক্য না হলে পূর্ব বাংলার স্বার্থ রক্ষা করা যাবে না। সেই জন্য পহেলা বৈশাখ এমন একটা অনুষ্ঠান, যেমন আফসান ভাই বললেন শব্দটা সেকুলার, এই সেকুলার শব্দের অর্থ যাই বলুন না কেন, আমি মনে করি এখানে দুই ধর্মের মধ্যে ভেদ না করা, এই অর্থে আমরা সেকুলারটা নিয়েছি। এইটা করলে জাতীয় স্বার্থ রক্ষা হতে পারে। কাজে গোটা পাকিস্তান আমলের ইতিহাস হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্মিলিত লড়াইয়ের ইতিহাস। সেখানে পহেলা বৈশাখ, রবীন্দ্রনাথ এবং অন্যান্য উপাদান এসছে। এখন আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের দেশ এখনও কৃষি নির্ভর রয়েছে। আমাদের অর্থনীতির আগে যে পরিমাণ অবদান কৃষি থেকে আসছে তার চেয়ে কম এখন শেয়ার কমে গেছে জাতীয় অর্থনীতিতে। কিন্তু তারপরেও পৃথিবীর এমন অতি শিল্পায়িতদের, যেমন ধরুন ফ্রান্স, কিন্তু তারাও এখন তাদের ফ্রান্সের আইডেন্টিটি বলে তারা ফ্রান্সের মাঠ দেখায়। আপনি দেখেছেন যেমন মানে মার্ক ব্লকের বই যেগুলো আছে, ফ্রেঞ্চ রুরাল হিস্ট্রি, দেখেছেন ফ্রান্সের জমি কি করে বন্টন হয়েছে। আপনি বিমান থেকে যেমন বেলজিয়াম থেকে ফ্রান্সে আসা দেখেন, ওয়াটারলো দেখতে পারেন, মাঠগুলি বোঝা যায়। অর্থাৎ মাটি হচ্ছে সেই দেশের পরিচয়ের ধারা। আপনি ভ্যান গগের ছবি দেখলে যেমন দেখতে পারি যে সেখানে ফসল পেকে হলুদ হয়ে রয়েছে। আমাদের দেশেও তাই, আমাদের দেশের মাঠ একেবারে সবুজ না হলেও আমরা সবুজ বলে কল্পনা করি। এই হচ্ছে আমাদের জাতীয় ঐক্য। সেইখানেই পহেলা বৈশাখের ভূমিকা। কৃষি নির্ভর সভ্যতার উপর ভিত্তি করেই আমাদের আইডেন্টিটি গড়ে উঠেছে। এবং খ্রিস্টপূর্ব ধরেন 1000 বছর আগে থেকেই যখন আমাদেরকে জুম চাষ হতো সব জায়গাতেই, শিফটিং এগ্রিকালচার, সুইডেন, সেটা আস্তে আস্তে সেটেলড এগ্রিকালচার হলো। বাংলাদেশে কত পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন হয় নাই, সেটা হচ্ছে কৃষি নির্ভরতা। কৃষির টেকনোলজি বদলেছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে এটা কৃষিভিত্তিক সমাজ। আমাদের সমাজে অন্যান্য অনেক কাজও হয়েছে। সেই জন্যই বলছি কৃষি জিনিসটা কোনো ইসলাম বিরোধী নয়। কাজে বৈশাখ উদযাপনটা হচ্ছে কৃষি উৎসব, ফসলি উৎসব, খাজনা দেওয়া, খাজনা পাওয়া, বন্টন করা। তো সেইটাকে যদি এখন আপনি আধুনিক রাষ্ট্রের মধ্যে সংঘবদ্ধ করেন, আমাদের যে সিভিল সোসাইটি এখন, এইটা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে? এমন একটা প্রতীক যেটা, যেমন আমাদের 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলি আমাদের ইতিহাসের মধ্যে নতুন করে আমরা অর্জন করেছি। কিন্তু ধরুন 1952 আগে 21শে ফেব্রুয়ারি ছিল না, 1971 আগে 26শে মার্চ বা 16ই ডিসেম্বর ছিল না, তখন তো পহেলা বৈশাখ ছিল। আমাদের ঈদ উৎসব খুব ভালো, কিন্তু সেটা মুসলমানরা করে। দুর্গাপূজা শুধু হিন্দুরা করে, কিন্তু পহেলা বৈশাখ তো হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই করতে পারে। পার্বত্য চট্টগ্রামের কথা বলে যাওয়া চলবে না, ওখানে ওরা একটা নতুন উৎসব আবিষ্কার করেছে, এখন বৈশাখী বলেছে। আগে বৈশাখী ছিল, এটা এখন বৈশাখী বানিয়েছে। সেটা হচ্ছে সেখানে যে নানা সম্প্রদায়, মারমা, চাকমা, ত্রিপুরা, তাদের সকলকেই যেন ওখানে শেরুকানা দেওয়া যায়। ওরা যেমন জুম্ম জাতি বলে একটা জিনিস আবিষ্কার করেছে। আমি এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না, কারণ জাতিটা কখনো কোনো জন্ম নিতে হবে। এখন দেখা যাচ্ছে পহেলা বৈশাখ উৎসবটি আমরা 2-1 দিন আগে হয় ওখানে, কিন্তু তাতে কিছু আসা যায় না। আফসান ভাই সুন্দরভাবে বলেছেন, পশ্চিমবঙ্গের সাথে আমাদের 1-2 দিন পার্থক্য থাকতে পারে। ইংরেজি ক্যালেন্ডারে তো আগে আমরা দেখেছি না, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, অন্যান্য জর্জিয়ান আলাদা ছিল না, ওদের জুলিয়ান ক্যালেন্ডার আলাদা ছিল। পরে রুশ বিপ্লবের সময় কি ছিল, রুশ ক্যালেন্ডার 12 দিন বেশ কম ছিল। কাজে এইটা কোনো বড় ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ আমরা অথবা এমনি পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে বৈশাখ উদযাপনটা হচ্ছে অনেক দিনের অনুষ্ঠান। এই অর্থে আমি বলছি এটা সম্প্রদায় নিরপেক্ষ অনুষ্ঠান। সুতরাং ধর্ম নিরপেক্ষ কথাটা ব্যবহার করলাম না, সম্প্রদায় নিরপেক্ষ, সেই অর্থে এটা জাতীয় অনুষ্ঠান। আফসান ভাই, আমাদের ছায়ানটের অনুষ্ঠানটা একটু একটা মেজর আকর্ষণ কিন্তু পয়লা বৈশাখের সময়, যেটা 67-এ পাকিস্তানি জান্তার এগেনস্টে রিয়াকশন হিসাবে শুরু হয়েছিল, কিন্তু এখন অনেক বড়ভাবে সেলিব্রেশন করা হয়। এই সেলিব্রেশনটা বড় হলো কি করে, মানে পাবলিক সেন্টিমেন্টসগুলি গ্রো করলো কিভাবে বাঙালি ট্রেডিশনের দিকে?
আইয়ুব খানের আমলে বা পাকিস্তান আমলে বাংলা সংস্কৃতি চর্চা ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য, এটা গভীরভাবে জড়িত, যে আমাদের জাতিসত্তা নির্মাণ করছি আমরা। দ্বিতীয়ত আমাদের জাতিসত্তা পাকিস্তানের কারণে যে একমাত্র একটাই জাতিসত্তা, সেটা হবে ইসলাম, সেটা যেটাই তারা বুঝে থাকুক। আমরা তার প্রতিপক্ষ নিয়েছি, বলছেন যে না আমরা বাঙালি। তো এই দুটো দ্বন্দ্ব ছিল মৌলিক, এটা রাষ্ট্র গঠনের দ্বন্দ্ব বলেন, জাতিবোধ গঠনের দ্বন্দ্ব। এবং আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে যেহেতু আমার দেশে জাতীয়তাবাদ বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান উভয়ই অংশগ্রহণ করেছে, সেই কারণে এটা একটা তার পরিসর তৈরি করে দেয়। স্বাধীনতার পরে তো স্বাভাবিকভাবেই এটা অনেক বেড়েছে এবং বিভিন্ন সময় এখনও কিন্তু 21শে কী বলে বৈশাখের অনুষ্ঠান, এটা কিন্তু এর রাজনৈতিক একটা চরিত্র। রাজনীতি এই কারণে যে আমি রাজনীতি বলতে যে এই যে সংস্কৃতির সঙ্গে আমি নিজেকে একাত্ম ঘোষণা করছি, এটাই আমার রাজনীতি প্রকাশ। তো সেই অর্থে সেলিমুল্লাহ খান যে কথাটা বলল যে এটা আমাদের জাতীয় অনুষ্ঠান, অবশ্যই জাতীয় এই কারণে যে সবাই অংশগ্রহণ করতে পারে, কিন্তু এটা নিয়ে দ্বন্দ্বটা খুব সাম্প্রতিক এবং দ্বন্দ্বটা খুব স্বল্প কয়েকজন মানুষের মধ্যে। কারণ আপনি দেখবেন যে এটা তো মূলত কৃষির বিষয়, এবং কৃষি যেহেতু আমাদের দেশে যখন এসছে, মনে করেন আপনি আমাদের নিওলিথিক রেভলিউশন যেটা থেকে আমাদের বাঙালি জাতি সৃষ্টি হয়েছে, কৃষির উৎপাদন, সেটাও কিন্তু তো তাতে টেকনোলজি ছিল, কিন্তু এটা আমাদেরকে কাদের থেকে আলাদা করেছে হর্টিকালচারাল যারা, অর্থাৎ যারা জুম চাষ করে, শিফটিং এগ্রিকালচার করে, যারা একটা জায়গায় করে, যারা পুরনো ওই পাহাড়ি চালটা ব্যবহার করে। আমরা হলাম নিচের দিকে মানুষ, আমরা মায়ানমার থেকে যেই চালটা পেয়েছি সেটা দিয়ে আমাদের কৃষি সংস্কৃতির ভিত্তি হচ্ছে, মানে আমাদের সংস্কৃতির ভিত্তি হচ্ছে কৃষি, ধান, চাল, যাই বলেন আপনি। আমরা বিভিন্ন সময় কিন্তু এটাকে ব্যবহার করেছি। আকবরের আগে কিন্তু মানে সাম্প্রদায়িক সংকট ছিল না, আকবরের পরেও ছিল না। সাম্প্রদায়িক সংকটের ইতিহাস ইংরেজ আমলের আগে পাওয়া যায় না, তখন মধ্যবিত্ত শ্রেণী যখন চাকরি খুঁজতে গেছে তখনই সংকটটা সৃষ্টি হয়েছে। তো আমাদের সংস্কৃতির সঙ্গে এটা দ্বন্দ্ব নাই। বড় কথা হচ্ছে যে সাধারণ মানুষও এটাকে দ্বন্দ্ব জায়গা মনে করে না। যেটা করে সেটা হচ্ছে কিছু সংখ্যক লোক, যেটা নিজেদের আবারও যেটাকে নিজের আইডেন্টিটি মার্কিংয়ের জন্য তারা বলে যে হ্যাঁ পলিটিক্যাল, তার আইডেন্টিটি তো পলিটিক্যাল আইডেন্টিটিতে করে। তো খোদা হাফিজ থেকে আল্লাহ হাফিজ যেটা কোনো মানে হয় না, যেহেতু এটার কোনো ভিত্তি নাই এবং এটা কোনো কারণও নয় এবং কোনো ধর্মীয় এটার কোনো প্রভাব নাই, কিন্তু মানুষ মনে করে খোদা হাফিজ বলবো না, আল্লাহ হাফিজ বলবো। তো এটা কিন্তু স্বল্প সংখ্যক মানুষের একটা বিষয়। তো আমার মনে হয় যে বড় হয়ে যাওয়াটাও আমাদের সংস্কৃতির প্রকাশের একটা, অনেক মানুষ এটা হচ্ছে, এবং মধ্যবিত্ত শ্রেণী যতই বড় হবে এই জিনিসটা। আমি একটু সংক্ষেপে বলি, এখানে শুধু বৈশাখী উৎসব নয়, যেমন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে পৌষ উৎসব হয়, অর্থাৎ সমগ্র জিনিসটা বাংলার যে ঋতু বৈচিত্র্য, আমরা তো 6 ঋতু গণ্য করি, ইংরেজরা তো আবার 4 ঋতু গণ্য করে। সেই জন্য বলছি আমাদের ঋতুর মধ্যে যে বৈচিত্র্য আছে সেটাকে উদযাপন করা, অর্থাৎ যেখানে মানুষের কাজের অবকাশ, সেই শূন্যতাকে ভরিয়ে দেওয়া মানুষের অনুষ্ঠান লাগে। বৈশাখ অনুষ্ঠান হবে, কার্তিক অনুষ্ঠান হবে, আমাদের সে কথা আছে না, আশ্বিনের রাঁধে কার্তিকে খায়, কত আমাদের এই যে এইটার থেকে যে শহর সভ্যতা এখন খানিকটা সরে যাচ্ছে, ভুলে যাচ্ছে আন্তর্জাতিকীকরণের কারণে, সেইটাকে মনে করিয়ে দেওয়ার একটা কিন্তু ঐতিহাসিক তাগিদ কিন্তু অনুষ্ঠানের মধ্যে আছে। সেটা আমরা আরেকবার সুযোগ পেলে বলবো। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় বাংলা সংস্কৃতির অবস্থান এবং কোন পর্যায়ে। আনোয়ার স্যার, আপনার কাছে জিজ্ঞেস করব যে উচ্চশিক্ষা এবং এখনকার বর্তমান যে মডার্ন প্রযুক্তি, এটা কি এই দুটা কি মানে আমাদের ঐতিহ্যের জন্য কোনো হুমকি? যেমন আমরা যেগুলি কৃষির ঐতিহ্যগুলি হারিয়ে ফেলছি, অনেকগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে চাষি আকাশ দেখে বলতে পারতো বৃষ্টি হবে কি হবে না, মানে মেট অফিস প্রয়োজন হইতো না, বা এই ঝড়ে কি আসবে। আমি এমন অনেক সময় দেখেছি ছোটবেলায় যে ও মেঘ দেখে বলে দিচ্ছে এই বৃষ্টি হবে না, এই মেঘ কেটে যাবে। হাউ হি প্রেডিক্টেড, আই রিয়েলি ডোন্ট নো। আগে মানুষ আর প্রকৃতির মধ্যে একটা ঘনিষ্ঠ আন্তঃসম্পর্ক ছিল, কারণ প্রকৃতির উপরে নির্ভর করতে হতো মানুষের।
আবার প্রকৃতির বৈরিতাও মোকাবেলা করতে হতো। ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, প্লাবন, সুনামি, এগুলো মোকাবেলা করতে হতো। কিন্তু তবুও মানুষের বেঁচে থাকবার জন্যে, তার জৈবিক অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্যে প্রকৃতির কাছেই কিন্তু দ্বারস্থ হতে হতো। আমি যা খাবার খাই তা প্রকৃতি থেকে, আমি যে ঘর বাড়ি বানাই তার মাল মশলা প্রকৃতি থেকে, সব কিছুতেই। আচ্ছা, প্রকৃতির সঙ্গে মানুষের আন্তঃসম্পর্কের দুটো মাত্রা ছিল। কিন্তু এখন প্রযুক্তি বেশি আমাদের জীবনে, এবং প্রযুক্তির কারণে প্রকৃতি নির্ভরতা কম। এবং এটা সত্যি কথা, আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হব তত বেশি কিন্তু প্রাকৃতিক জ্ঞান থেকে বঞ্চিত হব। এই যে আমি একটু আগেই বললাম যে আমাদের নতুন প্রজন্মের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এমনিতে মানুষ, বিজ্ঞান বলে যে 28 বছর বয়স থেকেই স্মৃতিশক্তি হারাতে থাকে, 28 বছর বয়স থেকে, এবং 50 উত্তীর্ণ হলে স্মৃতিশক্তি নাকি অনেকটাই লোপ পায়। কিন্তু তারপরেও বার্ধক্যে এসে, মানে 60-এর পরে অনেকের ক্ষেত্রে নতুন স্মৃতিশক্তি গজায়। ও বাহ বাহ, সেকেন্ডারি মেমোরি বলা হয় এটা। জেরন্টোলজি, বার্ধক্য তত্ত্বে আমি পড়ে দেখেছি আর কি। তো এখন যদি আমি বেশি প্রযুক্তি নির্ভর হই, যেমন আপনি আরেকটা কথা যেটা যে আকাশে মেঘ জমা দেখে বৃষ্টি হবে কি হবে না এটা বলবার সামর্থ্য অনেকেরই ছিল। যে এখন ধরুন গুমোট হওয়ার পরে বৃষ্টি হবে কি না এটা কিন্তু অনেকেই বলতে পারবো না, ধারণাও করতে পারবো না, প্রকৃতি হয়তো বাস্তবে সত্য হবে না। আচ্ছা, তারপরে সূর্য কোথায় আছে দিনের বেলা সেটা দেখে মুরব্বীরা বলতেন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান পড়ুক আর না পড়ুক আর কি। কিন্তু এখন সেটা পারা যাবে না আর কি। তো সেই জন্যে প্রযুক্তি কিন্তু আমার ঐতিহ্যকে, আমার ঐতিহ্যিক শক্তিকে অনেকটাই নিঃশেষ করে দিচ্ছে। উপরন্তু এই যে আকাশ সংস্কৃতি, সেটা কিন্তু আমার স্থানীয় সংস্কৃতির জন্যে একটা বড় রকমের হুমকি। যদিও আকাশ সংস্কৃতি প্রয়োজন আছে, আপনি দরজা জানলা বন্ধ করে ঘরের বদ্ধ হাওয়ার মধ্যে সংস্কৃতি লালন করতে পারবেন না। দরজা জানলা খোলা রাখতেই হবে, বাতাসও আসবে, সুবাতাস আর কুবাতাস। ইরান একবার চেষ্টা করেছিল যে বিদেশি টেলিভিশনের কোনো কিছুই ইরানে দেখা যাবে না, পারেনি। আর 19 শতকে তো চীন আর জাপান চেষ্টা করেছিল যে সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক চ্যুত করে তারা নিজেরাই বড় হয়ে উঠবে। আর চীন তো খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো সারা পৃথিবীকে। তারা বলতো তাদেরই সাম্রাজ্যটা হচ্ছে মিডল কিংডম, বিশ্ব সভ্যতার কেন্দ্র। কিন্তু সেই চীনও অর্গল বদ্ধ করে রেখে থাকতে পারেনি, জাপানও পারেনি। যখন বাইরের বিশ্বের সঙ্গে হাত মিলিয়েছে তখন কিন্তু তাদের প্রগতি শুরু হয়েছে। তবে আমার মোদ্দা কথাটা হচ্ছে এই যে আধুনিক যুগে প্রযুক্তির দাপটে ঐতিহ্যের কিছুটা না কিছু বিনাশ হচ্ছে বা হবে। তার মধ্যে পয়লা বৈশাখ এলে আমরা যেন মনে হয় যে আমরা 16 আনা বাঙালি হতে চাচ্ছি পান্তা ইলিশকে। আসলে তা নয়, এটা আবেগ আর উচ্ছ্বাসে আতিশয্য, এই একটি দিন। আর তার সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি যদি খোলামেলা বলি, যে দুর্বিনীত তারুণ্যের অশোভন উচ্ছ্বাস। এটাকে বাঙালিত্ব বলে না। যেমন আগামীকাল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পা ফেলবার জায়গা থাকবে না, মানুষের এত জমায়েত হবে, এত ভিড় হবে, অহেতুক এবং অহেতুক উচ্ছ্বাস। বাঙালিত্ব, পশ্চিমবাংলায় একটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে, বিগত 1.5 দশকের বেশি চলছে। 16 আনা বাঙালি, 16 আনা বাঙালি হতে হবে। এটা প্রমাণ হচ্ছে যে বোধহয় 98 বা 99-তে, তার উপরে 2000 দিকে কলকাতায় একটা রেডিও আর টেলিভিশন অনুষ্ঠানের রেকর্ডিংয়ের জন্য গেলাম। তো প্রযোজক যে একজন তরুণী, তার বাসায় আমন্ত্রণ জানালো খাবার জন্যে। খেতে গিয়ে দেখি টেবিল চেয়ারে
ব্যবস্থা নাই খাবার। মাটিতে মেঝেতে মাদুর এবং শাল পাতায় খাবার দিল, এবং সব বাঙালি খাবার। তো মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে এটা কি এখানকার রেওয়াজ হয়ে গেছে? ও না স্যার, অনেকের মধ্যে হয়েছে, এটা আমরা ষোলবানা বাঙালিত্ব যারা চর্চা করছি তারা এই কাজটি করি। ভালো লাগলো বেশ আর কি। স্যার বাঙালির চর্চার কথা বলছিলেন, কিন্তু আমরা বাংলার চর্চার কথা শুনি অনেক সময় আরাকান রাজ্যে, কিন্তু এটা কোনো ডিটেলস আমরা পাই না স্যার। ইতিহাসটা কি বলে? ইতিহাসে অনেক মজার কথা বলে একজন হচ্ছে এই যে সুরেন্দ্রনাথ সেন, যিনি সিপাহী বিদ্রোহের ইতিহাস লেখার জন্য ভারত সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। 1857 যিনি সম্পাদনা করেছিলেন, লিখেছিলেন অ্যাকচুয়ালি। তো সেই ওনার একটা বই আছে, প্রাচীন বাংলা চিঠিপত্র সংকলন। উনি দেখিয়েছেন সেখানে অষ্টাদশ শতাব্দীর সময় শুধু বাংলাদেশের নয়, এখানে সন্নিহিত যে অঞ্চল, আসাম যেমন, ত্রিপুরা, কোচবিহার, এদের রাজারা পরস্পরের কাছে চিঠি লিখতেন বাংলা ভাষায়। যাদের মাতৃভাষা বাংলা নয় তাদেরও এটাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই অঞ্চলের সার্বজনীন ভাষা ছিল। এবং বাংলার পাশের রাজ্য হিসেবে ধরেন বহুদিন ধরে বাংলা, ত্রিপুরা এবং আরাকান স্বাধীন রাজ্য ছিল। এই যে সীমান্তটা মেঘনা নদী, পূর্ব পাটটা যেটাকে আরও প্রাচীন বাংলায় বলতো সমতট, আর সিলেট অঞ্চলকে বলতো হরিক্যাল। তো এই অঞ্চলে বাংলায় চলতো। বাংলা যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল এটা গুরুত্বপূর্ণ দলিল, কারণ আসামের রাজাদের লেখা চিঠিপত্র পাওয়া যায়। আর আসামের ভাষা কিন্তু বাংলার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আসাম বুরুঞ্জি বলে একটা ইতিহাসের বই আছে, যেটা অন্তত 15 শতকে পাওয়া যায়, যাতে আসামি ভাষার গদ্য, যেটা করে অহমিয়া বলে, সেটা কিন্তু বেশ অতি বিকশিত গদ্য। বাংলা গদ্যের মাঝখানে একটা ইতিহাস আমরা পাই না বলেই এই চিঠিপত্রগুলি খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর আনিসুজ্জামান যে ইতিহাস চিঠিগুলো আবিষ্কার করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি রেকর্ডস থেকে, এগুলি তারও আগের চিঠি, যেগুলো সুরেন্দ্রনাথ সেন বের করেছেন, প্রাচীন বাংলা চিঠিপত্র বইটার নাম। তা আমি বলছি আরাকানেও এই ছিল। আরাকানটা ছিল বাংলার পাশের একটা রাজ্য। আরাকানের যেটাকে বলে একটা বাফার স্টেট, বার্মার যে বড় রাজ্য আর বাংলার বড় রাজ্যের মাঝামাঝি। আরাকান কিন্তু বর্তমান চট্টগ্রাম জেলার অধিকাংশ নিয়ে ফেনী নদীর দক্ষিণ দিক থেকে শুরু করে তার সীমান্ত সরেছে ক্রমশ। ইংরেজ আমলে সেটা সীমান্ত সরতে সরতে নাফ নদী পর্যন্ত চলে যায়, এই পর্যন্ত ইংরেজরা দখল করে। তার আগে ওই বার্মা, যেটা এখন আরাকান স্টেট, আরাকান ইউমা পর্বতশ্রেণীর এই দিকটা, আর আমাদের নাফ নদীর ওই দিকটা বা ত্রিপুরার দক্ষিণ অঞ্চল, আমাদের রামগড় খাগড়াছড়ির দক্ষিণ অঞ্চল, এইটা একটা স্বাধীন রাজ্য ছিল। 1-2 বছর নয়, 700 বছর। বাংলাদেশের স্বাধীনতা এবং ব্রিটিশ অধীনতা মাত্র তো 250 বছরের ব্যাপার। এই জন্য বলছি এই সময় এর সীমান্ত বদলেছে। বর্মী রাজারা তাদের একবার জয় করেছে, ইংরেজরা একবার জয় করেছে, সেইভাবেই সে স্বাধীনতা হারিয়েছে। তার যে অংশটা এখন চট্টগ্রাম, এই যে আমরা রোহিঙ্গা সমস্যা বলি, আরাকান রাজ্যের রাজধানী ছিল রোসাং, এটা স্থানীয় উচ্চারণে রোহাং বা রোয়াং উচ্চারিত হয়। এইটা এখন যে বার্মার আরাকান স্টেট তার মধ্যেই পড়ে। কিন্তু বাংলাদেশের তাহলে এর নামটা বাংলা হলো কি জন্য? আরাকানের রাজাদের মন্ত্রী হিসেবে কিছু বাঙালি মন্ত্রী যোগ দিয়েছিলেন, তাদের নাম দেখলে বোঝা যায় হিন্দু না মুসলিম টের পাওয়া যায় না, মাগন ঠাকুর ধরেন। কিন্তু তারা যে কবিদেরকে ওখানে স্থান দিয়েছিলেন, কবি আলাওল বা দৌলত কাজী অল্প বয়সে মারা যান, তার অসমাপ্ত বই সম্পাদনা করেন আলাওল। আলাওলের যে বই বিখ্যাত হয়েছে সেইটাও কিন্তু অনুবাদ, খেয়াল রাখতে হবে, আমাদের হিন্দি ভাষা থেকে, তৎকালে হিন্দুস্তানি ভাষা ছিল। যেমন মালিক মোহাম্মদ জয়সি যখন ভারতের মুসলিমদের বিজয় কাহিনী নিয়ে লেখা একটি কাব্য, সেটা হচ্ছে পদুমা আবদ, সেটা পদ্মাবতী নামে বাংলায় বিখ্যাত। এগুলো হচ্ছে 17 শতাব্দীর কাজ, তুগলকদের উপর। হ্যাঁ, আমাদের কাজ। আমি কথাটা বলছি বাংলায়। আরো বাংলাদেশে যেমন একজনের উদাহরণ দিচ্ছি আলাওলের, তিনি আরবিতে সুপণ্ডিত ছিলেন, ফার্সিতে সুপণ্ডিত ছিলেন এবং হিন্দুস্তানি ভাষা অতি উত্তম জানতেন। এবং তিনি বাংলা লিখেছেন, দেখবেন যে তাতে সংস্কৃত শব্দের বাহুল্য অনেক বেশি এখনকার চাইতেও। অর্থাৎ যেমন তার বই একটা নাম যে সপ্তপয়কর, এটা ফার্সি বই না, হপ্তপয়কর, 7 পয়কর এই অর্থে। এই ধরনের বই যারা লিখেছেন, দৌলত কাজী, সতী ময়নাওলোর চন্দ্রানী, এই সমস্ত বইয়ের কথা, তখন বাংলা সাহিত্যে যেটাকে আমরা বলি রেনেসাঁস, সেরকম একটা কাজ না। আমি মনে করি বাংলায় আধুনিকতার উৎপত্তির লক্ষণ ওইগুলি ধর্ম প্রভাবমুক্ত বিশুদ্ধ মানবীয় প্রেম কাহিনী। এখন যারা পহেলা বৈশাখ উদযাপনকে সেকুলার বলে, তাদেরকে ওগুলি সেকুলার বলতে হবে। প্রফেসর মমতাজুর রহমান তরফদার আমাদের দেশে একটা চমৎকার বই লিখেছিলেন, এটা 1970-এ বেরিয়েছিল, বাংলা রোমান্টিক কাব্যের হিন্দি আওয়াধি পটভূমি। আওয়াদের হিন্দি তো বহু রকমের ভাষা ছিল, সেইটা ছিল এইটাই। ওই প্রভাবগুলো এখানে পড়েছে। আমার বক্তব্য হচ্ছে এই, হিন্দুস্তানি চিন্তার প্রভাব বাংলা কবিতায় পড়েছে 17 শতাব্দীতে। আবার বাংলা কবিতার প্রভাব, বাংলা বলতে তখন ছিল আরাকানটা ছিল বাংলা সাহিত্যের কেন্দ্র। এর কারণ এখানে বাংলার যে রাজধানীটি ছিল একসময় গৌড়ে,
পান্ডুয়ায়, এর আগে পুন্ড্র আমাদের বগুড়াতে, তারপরে এটা সরতে সরতে সেটা কিন্তু মুঘল আমলে ঢাকায় আসলো। তখন কিন্তু ফার্সির জয় জয়কার একটু বেড়ে গেছে। এর আগে কিন্তু বাংলাকে বাংলা ভাষা হিসেবে স্বাধীন সুলতানরা বাংলাদেশে যারা প্রায় 350 বছর রাজত্ব করেছে, কিছুটা দিল্লির সাথে যুক্ত অবস্থায় বক্তিয়ারের পরে প্রায় 225 বছর স্বাধীন সুলতানি আমলে বিশুদ্ধভাবে বাংলা ভাষাকে উৎসাহ দেওয়া হয়েছে এখানে, সেটা আমাদের দেশে দিয়েছে, সেটা গৌড়ে দিয়েছে। কিন্তু পাশের দেশ হিসেবে আরাকানে তার যে প্রভাব এইটা শুধু আমরা জানি, কিন্তু আমরা গৌহাটিতে আসামের সেই প্রভাবের কথা কিন্তু অত বেশি আবিষ্কার করে নেই, ত্রিপুরার কথাও কিন্তু আমরা তবে জানি না। আসলে 2 মিনিট সময় আছে, আমরা একটু জাস্ট জানতে চাবো যে 12 মাসে 13 পার্বণ আমরা কিন্তু এখন আর দেখি না। তাহলে এখন তো 12টা মাসও নেই, 13টা পার্বণ সম্ভব না। অতএব আমরা প্রকৃতির যা অবস্থা তাতে আমরা জানি তো 12 মাসে 13 পার্বণ হয়েছিল কিনা আমরা এটা বলতে পারি না। আসলে হয়তো কিছু অনুষ্ঠান হতো কৃষি সংস্কৃতিতে, কিন্তু কতগুলো হতো আমরা তার এমন কোনো বড় উল্লেখ পাই না। তো যেটা আমরা পাই সেটা হচ্ছে যে অনেকগুলো কৃষিভিত্তিক সংস্কৃতি, কৃষিভিত্তিক যে সংস্কৃতি ছিল, সাধারণ মানুষের যে সংস্কৃতি, আর আমরা যে কথাটা শুনতে পাই যেটা আমাদের সংস্কৃতি ভিত্তি বলে, সেটা কিন্তু অবস্থাপন্ন মানুষের সংস্কৃতি। এই চর্চাটা আমাদের পণ্ডিতরা খুব একটা করেননি। তো আমরা যেটাকে বাঙালি সংস্কৃতি বলি, এটা মূলত অবস্থাপন্ন মানুষের সংস্কৃতি। এটা হচ্ছে দরবারের সংস্কৃতি। দরবারি সংস্কৃতির সঙ্গে একেবারে কাদামাটির কৃষিভিত্তিক সংস্কৃতি তার একটা ব্যবধান আছে। তো আমাদের একদিক থেকে এটা যেমন আমাদের ঐতিহ্য, আমাদের তো যাই করছি আমরা, দরবারি সংস্কৃতি হোক আর যাই হোক, কিন্তু একই সাথে আমাদের বোধহয় উদ্ধার করার অর্থাৎ জানার প্রয়োজন হয়েছে যে সাধারণ মানুষের সংস্কৃতিটা কি ছিল, সাধারণ মানুষ এখনও কি সংস্কৃতি পালন করে, তার ভাবনায় কি আছে। আমার মতে মনে হয় ঢাকা শহরের মধ্যবিত্ত অবস্থাপন্ন শিক্ষিত মানুষের ভাবনাটাও খুব দুর্বল, যে সাধারণ মানুষ এখন কোনটাকে সংস্কৃতি বলে মনে করে। আমার মনে হয় বৈশাখের ভিত্তিতে আমাদের একটু জানা দরকার, গ্রামের বৈশাখ আর শহরের বৈশাখ হয়তো এক না। আমরা যেমনভাবে বলি যে গ্রামের 71 আর শহরের 71 তো এক না। তাই যদি হয় তাহলে আমাদের অন্য ইতিহাসগুলোকে আমাদের একটু জানা উচিত, এবং তাহলেই বোধ হয় এক ধরনের ব্যালেন্স তৈরি হবে, এক ধরনের সামঞ্জস্য তৈরি হবে, এক ধরনের সাযুজ্য তৈরি হবে আমাদের সংস্কৃতি। আফসান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর সলিমুল্লাহ খান, আনোয়ার স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসএ টিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।